গোপালগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত। ফাঁকা মহাসড়কে বেপরোয়া গতির যান কেড়ে নিল আরো 15 প্রাণ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। লঞ্চে ভিড় থাকলেও যাত্রী চাপ নেই ট্রেন বাসে, ভোগান্তি না থাকায় স্বস্তি। জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহে অন্তঃসত্ত্বা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, আটক 2। কুমিল্লায় 2 কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 1। হলি আর্টিজান হামলায় জড়িত আরো 5 জন শনাক্ত, অন্তত 3 জন গ্রেফতার হলেই দেয়া হবে চার্জশিট। মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার তাগিদ বিশ্লেষকদের। এবং 2017-18 অর্থ বছরের বাজেট পাস, নতুন ভ্যাট আইন নিয়ে রাজস্ব বোর্ডের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রবাসের সময় সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। হলি আর্টিজান হামলার সঙ্গে জড়িত আরো 5 জনকে খুঁজছে পুলিশ। তাদের মধ্যে কমপক্ষে 3 জনকে গ্রেফতার করতে পারলে এই মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যৌক্তিক কারণেই হয়তো সময় নিচ্ছে পুলিশ, তবে নির্ভুল তদন্তের মাধ্যমে পুরো ঘটনা উদ্ঘাটনের তাগিদ তাদের। হলি আর্টিজান হামলার 1 বছরকে কেন্দ্র করে খান মোহাম্মদ রুমেলের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 2016 সালের 1 জুলাই রমজানের শেষের দিকে নগরবাসী যখন প্রস্তুতি নিচ্ছে ঈদ উল ফিতরের, ঠিক সেই সময় গুলশানের 79 নম্বর সড়কে হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস জঙ্গি হামলায় শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো জাতি। 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে হামলাকারী 5 জঙ্গির সবাই মারা পড়লেও 2 পুলিশ কর্মকর্তা সহ প্রাণ দিতে হয় দেশি বিদেশি 24 নাগরিককে। ঘটনার পর মামলার তদন্ত ভার দেওয়া হয় কাউন্টার টেরোরিজমের হাতে। 1 বছর সময়ে হলি আর্টিজান হামলায় জড়িত সন্দেহে 8 জন পুলিশি অভিযানে মারা গেছে। গ্রেফতার আছে 4 জন, আর নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে 3 জন। 3 জনের একজন সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ তাকে খুঁজছি, আর বাশারুজ্জামান ওরফে চকলেট। এই 3 জন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি। তাদেরকে পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। এই তদন্তের যে বিষয়টি, সেটি আরো দ্রুত যদি করা যেত, জঙ্গিদের বিরুদ্ধে একটা বড় ধরনের একটা প্রতিফলন বা প্রভাব থাকতো। ঘটনার 3 মাস আগেই হলি আর্টিজান হামলার পরিকল্পনা হয় দাবি করে পুলিশ বলছে, জঙ্গিদের উদ্দেশ্য ছিল নৃশংস হামলার মধ্য দিয়ে নিজেদের জাহির করা। এপ্রিলের শেষ দিকে পরিকল্পনা হয় যে তারা ঢাকায় বড় ধরনের একটা কিছু করবে, যেটায় তারা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ সেটি পাবে। পাশাপাশি বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এটি তারা প্রমাণ করতে সক্ষম হবে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে শুধু হামলাকারী নয়, পেছনের কারিগরদেরকেও খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। এই ঘটনা কিন্তু বাইরে থেকে মনিটরিং করা হয়েছে এবং বাইরের লোক এর সাথে জড়িত ছিল। সেই বিষয়গুলো যদি চার্জশিটের মাধ্যমে তদন্ত করে বের করে না আনা যায়, তাহলে কিন্তু এই যে ঘটনার যে মূল পরিকল্পনাকারী, তারা কিন্তু বাইরে থেকে যাবে। মূল মাস্টার মাইন্ড যারা ছিল, আনফরচুনেটলি তাদেরকে জীবিত ধরা যায়নি, ফলে ওই লিঙ্কটা আমরা ওইভাবে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে আমরা বলতে পারবো না। তবে দুজনেই বলছেন, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এখন উগ্রবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তাই এটি মোকাবিলায় কাজ করতে হবে সম্মিলিতভাবে। 1 বছর আগেও এখানে ছিল জীবনের কোলাহল, ছিল মানুষের আনাগোনা। কিন্তু হলি আর্টিজান হামলা শুধু গুলশান নয়, বদলে দিয়েছে পুরো দেশের নিরাপত্তা ছক। তবে সংশ্লিষ্টরা বলছেন, উগ্রবাদের চোখ রাঙানি নয়, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে জয় হবে শুভ বুদ্ধির। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাঙ্গামাটির লংগদুর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে 2টি AK-47 রাইফেল সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও সামরিক পোশাক উদ্ধার করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বুধবার রাতে উপজেলার গোলাছড়ি পাহাড়ি এলাকায় 15 থেকে 16 জন অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাশের মাইনী নদী সাঁতরে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে 2টি AK-47 রাইফেল, একটি চাইনিজ রাইফেল, একটি অত্যাধুনিক রাইফেল, 4টি ম্যাগাজিন, 117 রাউন্ড গুলি, বেশ কয়েকটি সামরিক পোশাক এবং সন্ত্রাসীদের গোপন নথিপত্র উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা ইউপিডিএফ এর সদস্য বলে ধারণা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিছু সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্র সহ ওখানে গোপন বৈঠক করছে। ওই সংবাদের ভিত্তিতেই
লংগদু জোন পুলিশের সহযোগিতায় একটি অপারেশন পরিচালনা করে এবং ওখানে যে তারা 2টি AK-47, একটি চায়না রাইফেল, একটি অটোমেটিক রাইফেল, 151 রাউন্ড গুলি, 4টি ম্যাগজিন, 7 সেট আর্মি ইউনিফর্ম, 9টি ব্যাকপ্যাক, 4টি মোবাইল সহ আরও কিছু বই উদ্ধার করে। গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বৃহস্পতিবার একই পরিবারের 5 জন সহ 6 জন নিহত হয়েছেন। এছাড়া সিরাজগঞ্জে একই পরিবারের 3 জন সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 12 জন নিহত হয়েছেন। এসব সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 33 জন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 বছর পর ঈদের ছুটিতে বুধবার রাতে দেশে আসেন সৌদি প্রবাসী হালিম আকন। তাকে নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার স্ত্রী আসমা বানু, 2 ছেলে ও শ্যালক বাগেরহাটের শরণখোলায় ফিরছিলেন, কিন্তু বাড়ি আর তাদের ফেরা হলো না। ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ির গতি কেড়ে নিল তাদের প্রাণ। প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গেড়াখোলাতে মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সহ 6 জনের মৃত্যু হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাসটি। আহত হন 15 যাত্রী। আইসে দেখলাম তো লোকজন লাফায় নামতিছে, তা আমরা আগে দেখলাম যে লোকজন বাইচে আছে কিনা, তা একটা লোকও বাঁচা জীবিত পাই নাই। পঞ্চবটি নামক জায়গায় একটা মাইক্রোবাস ওইটা সেবা গ্রিন লাইন অ্যাক্সিডেন্ট করে। এখন গাড়ি ওঠানোর জন্য আমরা পদক্ষেপ নিচ্ছে। বুধবার রাতে বগুড়া সিরাজগঞ্জ মহাসড়কের রয়হাটি এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা একই পরিবারের 2 জন ও চালক ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়া হলে আরও 1 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলে 3 জন মারা যায় এবং আরো 3 জন গুরুতর জখম অবস্থায় হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। নিয়ে আসার পথে মধ্যে 1 জন মারা যায় আর 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোট 4 জন মারা যায়, 2 জন চিকিৎসাধীন অবস্থায় আছে। এছাড়া টাঙ্গাইল, মৌলভীবাজার, রাজশাহী, পাবনা, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহে আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 9 জন নিহত হয়েছেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। ঈদের আগে ও পরে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত 40 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, আগামীতে সড়ক ব্যবস্থার উন্নয়নে দেশের বিভিন্ন রুটের মহাসড়কগুলো 4 লেনে উন্নীতকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ক্রমান্বয়ে আমাদের দেশে অ্যাক্সিডেন্ট কমে আসছে। আমাদের দেশে এবারও আমি বলি, ঈদের সময় গত 3 বারের চেয়ে এবার অ্যাক্সিডেন্ট কম। যদিও 17 জন যুক্ত করেন আপনি, তাহলে হবে 40 জন, আদারওয়াইজ অ্যাক্সিডেন্ট হয়েছে 23 জন। এই 4 দিনের ছুটির সময় ফেরার পথে সেটা তো যখন ফেরার পথ যখন কর্মস্থলে ফিরে আসবে তখন সেটা দেখা যাবে। আমরা 22টি সড়কে 3 হুইলার আমরা বন্ধ করেছি। ব্যাটারি চালিত রিক্সা আমরা বন্ধ করার চেষ্টা করছি এবং এটা অনেক দূর এগিয়ে গেছে। ঈদের পর পরিবার পরিজন নিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরের কর্মব্যস্ত মানুষ। বৃহস্পতিবার ভোর থেকে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেল, ট্রেন এবং বাসে তেমন ভিড় ছিল না। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন নগরবাসী। কর্মব্যস্ততা শুরু, তাই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, ফিরছেন পরিবারের সদস্যরাও। ব্যস্ততার কারণে সম্পর্কে যখন দূরত্ব তৈরি হয়, তখন ঈদের ছুটি আর আনন্দ ভাগাভাগি সম্পর্ককে দেয় নতুন মাত্রা। কিন্তু ছুটির সময় যেন কেটে যায় খুব দ্রুত, তাই অনেকটা আক্ষেপ নিয়ে ব্যস্ত শহরে আবারও ভিড় জমানো। ব্যাক করার সময় অবভিয়াসলি খারাপ লাগে, ভার্সিটির জন্য ব্যাক করতে হয়। হয়তো বসকে বললে আরেকদিন ছুটি দিত, কিন্তু তারপরও একদিন আগে আসার চেষ্টা করছি। আসার সময় একটু কষ্ট হয়েছে, আমারে রেখে আসছি একা। পরিবার ছেড়ে আসছি, খুব কষ্ট হয়েছে, কারণ বাচ্চাদের রেখে আসছি। বৃহস্পতিবার ভোর থেকে দিনের প্রথম প্রহরের মধ্যেই
সময় মতো সদর ঘাটে এসে পৌঁছায় দক্ষিণাঞ্চলের 17টি জেলার লঞ্চ। প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাচ্চাদের পরীক্ষা কিংবা যাদের অফিসে যেতে হবে তারাই এসেছেন আজই। যাত্রাপথে কোনো রকম ভোগান্তি না থাকায় স্বস্তি ছিল সবার মাঝে। স্কুল কোচিং আছে তো, আবার আম্মুর অফিস গুলো তাই তাড়াতাড়ি ফিরতে হয়েছে। পরীক্ষা আছে ওদের, এই জন্য চলে আসলাম। বৃহস্পতিবার অথবা শুক্রবারে অনেক ভিড় হবে, ভিড় হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য একটু একদিন আগে আসা। এদিকে ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনেই পৌঁছাতে থাকে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা ট্রেনগুলো। তবে এখানে তেমন ভিড় ছিল না। সব মিলে ভালোই কাটছে, আসার পথে জার্নিটা ভালো হয়েছে। অনেক দিন পর যেহেতু ঈদটা, তো খুব ভালো লাগে আর কি, সবার সঙ্গে দেখা হবে। ট্রেনে কোনো জাম নাই, রাস্তাঘাটে কোনো জাম নাই, অনেক নাইস, অনেক সুন্দর। বাস টার্মিনালগুলোতেও এখনো নেই ঢাকামুখী মানুষের চাপ। শুক্রবার ও শনিবার ঢাকায় ফেরা মানুষের ভিড় আরো বাড়বে। আর আগামী সপ্তাহে তিলোত্তমা এই নগরী ফিরে যাবে তার পুরনো ব্যস্ততায়। বিলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। আজ থেকে কার্যকর হচ্ছে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আংশিক নিষেধাজ্ঞা। কঠোর নজরদারিতে থাকবেন শরণার্থী ভিসার আবেদনকারীরাও। আয়ব্যয়ের হিসাব অপরিবর্তিত রেখে জাতীয় সংসদে 2017-18 অর্থবছরের বাজেট পাশ হয়েছে। এর আগে বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, দেশের ব্যাংকিং খাতকে ঝুঁকিমুক্ত রাখতেই অর্থ সহায়তা দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের সংশোধনী উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এরপর স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্যদের কণ্ঠঘোষে ভোটে পাশ হয় নতুন অর্থবছরের বাজেট। অধিবেশনের শুরুতেই বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ পাশ করা হয়। এর আগে 1 জুন জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরে 4,266 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। 1 জুলাই থেকে কার্যকর হবে নতুন অর্থ বছরের বাজেট। প্রস্তাব করছি যে আমি এখন দাবি নম্বর 27 উত্থাপন। ব্যাংকিং খাতটা খুবই নাজুক এবং ব্যাংকিং খাতে কোনো ধরনের বিপর্যয় সারাটা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য আমরা ব্যাংকিং খাতে যখনই কোনো অসুবিধা সৃষ্টি হয় তখন সেখানে আমরা পদক্ষেপ নিই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে, আমাদের এখানে ব্যাংকিং খাতে 58টি ব্যাংক কাজ করছে। এটা অত্যন্ত কি বলবো, একটা ভাইব্রেন্ট সেক্টর, এবং এইখানে আমরা এই সেক্টরটার ভাইব্রেন্সি বজায় রাখতে পারি। 2 বছরের জন্য নতুন ভ্যাট আইন বাস্তবায়ন পিছিয়ে দেয়ায় সরকারকে সাধুবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা এই সময়ের মধ্যে এনবিআরের সঙ্গে তাদের ভুল বোঝাবুঝির অবসান হবে। সরকারের এমন পদক্ষেপে রাজস্ব আদায় চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। আগামী 2 বছরের সব প্রস্তুতি শেষ করে ভ্যাট আইন বাস্তবায়নের পরামর্শ বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের। সাজিদ রাজুর রিপোর্ট। এই মূল্য সংযোজন কর আগের পর্যায়ে যেভাবে ছিল সেভাবেই থাকবে। ব্যবসায়ীদের প্রবল বিরোধিতার মুখে এবং প্রধানমন্ত্রীর পরামর্শে নতুন ভ্যাট আইন কার্যকর 2 বছরের জন্য পিছিয়ে জাতীয় সংসদে পাশ হয় 2017-18 অর্থ বছরের বাজেট। এতে কার্যত বন্ধ হয়ে গেল ব্যাপক সাড়া জাগানো ভ্যাট অনলাইন প্রকল্প। ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী। এমন পদক্ষেপে খুশি ব্যবসায়ীরা। তারা বলছেন, এনবিআর এর সঙ্গে যে ভুল বোঝাবুঝির কারণে ভ্যাট আইনের বিরোধিতা করেছেন তারা, আগামীতে এর অবসান হবে। এনবিআর এটাকে মনে করছে যে আমরা তাদেরকে চাপ দিচ্ছি, আবার আমরা মনে করছি এনবিআর আমাদেরকে এনফোর্সমেন্ট করছে। ওরা যে পার্টনারশিপের কথা বলে, পার্টনারশিপ আলোচনা ভিত্তিতে অ্যাসোসিয়েশন চেম্বারের সাথে যদি এনবিআর এর আলোচনা হতো তাহলে এই সমস্যা থাকতো। এই 2 বছর আছে, আমি মনে করি এই পার্টনারশিপ ভিত্তিটাকে কার্যকর করতে পারলে সাকসেসফুল হওয়া খুব একটা কঠিন কাজ হবে না। 2017-18 অর্থ বছরের বাজেটে মোট রাজস্ব আয়ের 1/3 বেশি আদায়ের পরিকল্পনা ছিল ভ্যাট থেকে। এমন অবস্থায় ভ্যাট আইন কার্যকর পিছিয়ে যাওয়ায় রাজস্ব আদায় কার্যক্রম চাপে পড়বে বলে মত অর্থনীতিবিদদের। রাজস্ব ঘাটতি পূরণে নতুন আয়ের উৎস খোঁজার পরামর্শ দিলেন তারা। শূন্য তালিকার বাইরে সকল পণ্যের উপর 15% করে ভ্যাট হবে। এখানে একটা বর্ধিত আয়ের একটা সুযোগ, বা অনেকেই এই আয়ের আওতায় এই ক্ষেত্রের ভিতরে চলে আসবেন, এর সাথে হবে। তো সুতরাং তারা যে হিসাবটা কষেছিলেন সেইটি হয়তো
জন্য একটা চ্যালেঞ্জ তৈরি হবে। আমাদের কর ব্যবস্থার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে যেটা অবদান রাখতে পারত সেই সুযোগটা পিছিয়ে গেল। ভবিষ্যৎমুখী চিন্তাই করতে হবে যে কর ব্যবস্থার উন্নতি কিভাবে করা যায়, কাজে সেই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। সেই সঙ্গে 2 বছর পর নতুন ভ্যাট আইন কার্যকরের সব ব্যবস্থা সরকার নেবে বলেও প্রত্যাশা ডক্টর জাহিদের। হয়রানিগুলো যাতে না হয়। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। এ বাজেট গণমুখী বাজেট। এটি বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে। বৃহস্পতিবার 2017-18 অর্থ বছরের বাজেট পাশের পর সংসদ অধিবেশন থেকে বের হয়ে সংসদ সদস্যরা একথা বলেন। এই বাজেট মানুষের ক্রাইটাকে যে করতে পেরেছে, সংকলিত করতে পেরেছে, দ্যাট ইজ এ ভেরি গুড সাইন। বাকিটা বাস্তবায়নে আমরা দেখব। স্পষ্ট যে সংসদের ভিতরে বাইরে আলোচনা এটা একটা যথাযোগ্য মর্যাদা পেয়েছে এবং এর ফলে জনগণ খুশি হবে বলে আশা করি। এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার ব্যবসা বান্ধব সরকার। সুতরাং সকল দিক বিবেচনা করে আমরা যে বাজেটটা আজকে পাশ করালাম, এটা একটা চমৎকার বাজেট। মানুষ খুব খুশি হবে এবং আগামী দিনগুলিতে আমাদের অর্থনৈতিক অবস্থা আরো মজবুত হবে এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে। বাজেট পরবর্তী নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এতে অংশ নেন তিনি। বাজেট পরবর্তী এই নৈশভোজের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী সন্ধ্যা 7:30টার দিকে নৈশভোজে অংশ নেন। তিনি 2017-18 অর্থ বছরের বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় প্রধান বিচারপতি, জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য, 3 বাহিনীর প্রধান, বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ছাড়াও নৈশভোজে অংশ নেন সমাজের সুধীজন। জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের মধ্যে 2 জনকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ কয়রাটি এলাকায় ওই গৃহবধূর বসত ভিটা দখল নিতে যায় সাইফুল ইসলাম ও তার লোকজন। বাধা দিলে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে রাখেন তারা। খবর পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় সাইফুল ইসলাম সহ 8 জনকে আসামি করে নান্দাইল থানায় একটি মামলা করেন নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। যারা এই অপরাধটি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হবে। প্রাথমিক ব্যবস্থা নিয়েছে এবং পর্যায়ক্রমে আসামিগুলো সবাই ধরা পড়লে আমরা তাদের বিরুদ্ধে চার্জশিট দেব। আর এখন ভিকটিম তারা নিরাপদে আছে, আমাদের সঙ্গে যোগাযোগ থাকছে। কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ঝুঁকি যদি অনুভব করে তাহলে আমাদেরকে জানাবে। কুমিল্লায় 2 কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে 4 বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় রাজীব আহমেদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, বুধবার ভোরে শহরের শাকতলা থেকে ঠাকুরপাড়া এক আত্মীয়ের বাসায় যাচ্ছিল 2 কিশোরী। এ সময় 4 বখাটে তাদের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এছাড়া আপত্তিকর ছবি তুলে ভয়ভীতি দেখানো সহ পরিবারের কাছে 50,000 টাকা চাঁদাও দাবি করে বখাটেরা। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। ঘটনায় রাতে কিশোরীদের স্বজনরা 3 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 4 জনের বিরুদ্ধে একটি মামলা করে। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে সদরের দৌলতপুর এলাকা থেকে রাজীবকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। একটা বোন, আমার একটা মেয়ে, এটি একদম নাবালক, এখনো দুনিয়া কোনো কিছু বুঝে না, জানে না। আমার এই 2টা বাচ্চার জীবন যে অন্ধকারে নষ্ট করে দিছি। আমি সরকারের কাছে আবেদন করি, আমি টাকা পয়সা কিচ্ছু চাই, আমি ন্যায্য বিচার চাই। ভিকটিম যে 2টা ছিল মেয়ে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের কাছে ব্যাপক তথ্য নিয়ে আমরা নেই। এই ঘটনার সাথে জড়িত যারা ছিল এদের মধ্যে থেকে যে নামগুলো বলে তাদের বিরুদ্ধে 1 জনকে আমরা আটক করি। প্রবাসী সময়ে আরো থাকছে। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সঙ্গীতজ্ঞ সুধীন দাস। কাজের মাধ্যমেই তিনি বেঁচে থাকবেন চিরকাল, সহকর্মীদের স্মৃতিচারণা। দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারও বললেন, একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাময়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2017-18 অর্থ বছরের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি। এছাড়া দেশে এই মুহূর্তে যথেষ্ট চালের মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। হাওর অঞ্চলের প্রায় 6 লক্ষ মেট্রিক টন কমপক্ষে ফসল নষ্ট হয়েছে এবং সারা বাংলাদেশে ব্লাস্টের কারণে
এবং অন্যান্য অতিবৃষ্টির কারণে বিভিন্ন কারণে আরও কিছু ফসল নষ্ট হয়েছে। এক শ্রেণীর ব্যবসায়ীরা আমরা বলবো তারা আজকে এই সুযোগটা নিয়ে চালের দাম বৃদ্ধি করেছে। রেজিস্টার্ড মিল ব্যাংকটা তাদের কাছে মোট 1,06,00,000 টনের বেশি চাল আছে মজুদ, কিন্তু তারপরেও এই অসাধু ব্যবসায়ীরা এই মূল্যটা বৃদ্ধি করেছে। ভিয়েতনাম থেকে 2.5 লক্ষ মেট্রিক টন চাল চলে আসবে, মোট 4 লক্ষ মেট্রিক টন চাল আমাদের পাইপলাইনে আছে, যে চালটা আসবে, এবং আরও চাল আমদানির থাইল্যান্ড থেকে এবং ভারত থেকে আমরা চাল আমদানির চিন্তা ভাবনা করছি। কৃষকরা যাতে দাম পায় সেই চিন্তা করেই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ট্যাক্স উঠানোর বিষয়টা দেরিতে সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ উন্নত মানের চাল সংগ্রহ করছি, বাংলাদেশে উন্নত মানের 12.5 প্রোটিনের গম আমরা আনছি, এর বাইরে আমরা কোনো গম আর আনবো না, এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি। কাজেই আজকে যে হঠাৎ যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে সেটা কৃত্রিম সংকট সৃষ্টি করেছে, আমাদের কোনো রকম সংকট নাই। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্কের গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বাংলাদেশ কনসুলেটের ডেপুটি কনসাল শাহিদুল ইসলামের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 3রা অক্টোবর। বুধবার শুনানির নতুন তারিখে জানান আদালত তার ন্যায় বিচারের দাবিতে বেশ কয়েকজন প্রবাসী বাঙালি নিউ ইয়র্কে সমাবেশ করেন। সমাবেশে তার আইনজীবী ড্যানিয়েল এন আরশেক জানান পরবর্তী শুনানির আগেই মক্কেলের পক্ষে আইন অনুযায়ী আদালতে নথিপত্র দাখিল করবেন তিনি। গত 12 জুন গৃহকর্মীর করা নির্যাতনের মামলায় শাহিদুল ইসলাম গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে আছেন। অক্টোবরের নির্ধারিত তারিখেই আমরা আদালতে হাজির হব। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সুষ্ঠুভাবে শুনানি শেষ হবে। আমার মক্কেল ন্যায় বিচার পাবেন বলেই প্রত্যাশা করছি। প্রতারণা ও জালিয়াতির অভিযোগে শাস্তির পর জামিনের শর্ত লঙ্ঘনের দায়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা জাহিদ এফ সরদার সাদিকে 4 মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওরল্যান্ডোতে মিডল ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের বিচারক গ্রেগরি প্রেসনেল এ রায় দেন। যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সই জাল করে তারেক রহমানের নামে বিবৃতি প্রচারকারী জাহিদ এফ সরদার সাদি এর আগেও বহুবার গ্রেফতার হয়েছেন। চেক জালিয়াতি, ব্যাংকের সঙ্গে প্রতারণা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঠকবাজির অভিযোগে 2009 সালে একই আদালত সাদিকে 40 মাসের কারাদণ্ড দেন। পরে কর্তৃপক্ষের নজরদারিতে থাকার শর্তে জামিন পান সাদি, কিন্তু সেসব শর্ত লঙ্ঘনের পাশাপাশি পুনরায় অপরাধে জড়িত হওয়ার গত মাসে গ্রেপ্তারের পর তাকে আবারও সাজা দেওয়া হলো। জাতিসংঘের কমিটি অন দ্য রাইটস অব অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অব দেয়ার ফ্যামিলিজ সিএমডব্লিউ এর নির্বাচনের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। জাতিসংঘ সদর দপ্তর অনুষ্ঠিত সিএমডব্লিউ এর 2018 থেকে 2021 সাল পর্যন্ত মেয়াদের নির্বাচনে 51 ভোটের মধ্যে 46 ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। এবারের নির্বাচনে কোনো প্রার্থীর এটাই সর্বাধিক ভোট। পররাষ্ট্র সচিব 4 বছর মেয়াদী এই কমিটিতে একজন স্বাধীন বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য রাইটস অব অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অব দেয়ার ফ্যামিলিজ ICRMW এর 51টি দেশের ভোটে নির্বাচিত কমিটির নতুন 7 বিশেষজ্ঞ আগামী 2018 সাল থেকে কাজ শুরু করবে। কুয়েতে সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে মাইক্রোবাসে করে কর্মস্থল থেকে ফেরার পথে কুয়েত সিটির 80 নম্বর রোডে একটি লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও 2 জন। দুর্ঘটনায় নিহতরা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের আলাউদ্দিন, কুমিল্লার 14 গ্রামের আবু বকর সিদ্দিক এবং কুমিল্লার মাহমুদুল আলম। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অন্তত 9 জন। মাইক্রোবাসটিতে ড্রাইভার সহ অন্তত 19 জন প্রবাসী ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশি মারাফি কুয়েতিরা কোম্পানির শ্রমিক। পশ্চিমবঙ্গ ভাগ করে আলাদা রাজ্য গড়ার কোনো দাবি কখনো মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ভাগের চক্রান্তের পেছনে বিজেপি দায়ী বলেও অভিযোগ তার। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ছাড়াও তরাই ডুয়ার্স নিয়ে আলাদা
খোরগাল্যান্ড রাজ্য গঠনের দাবিতে গত প্রায় 2 সপ্তাহ ধরে সেখানে রক্তাক্ত আন্দোলন চলছে। বৃহস্পতিবার কলকাতায় এক অনুষ্ঠানে ওই আন্দোলনের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়ে মমতা বলেন, কাশ্মীর সমস্যার সমাধান করতে না পেরে কেন্দ্রীয় সরকার এখন পশ্চিমবঙ্গকে ভাগ করার চক্রান্ত করছে, যা কোনোদিনও সফল হতে দেওয়া হবে না। দার্জিলিং ছাড়াও ভারত জুড়ে এক কর নীতি নিয়েও এদিন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তুমি কাশ্মীর ঠিক করতে পারছো না, কাশ্মীর তোমার অশান্ত, টোটাল ফেলিওর। তুমি দার্জিলিং এ উকিঝুঁকি মারছো আর শিখিয়ে দিচ্ছ বাংলা ভাগ জীবনে করতে যাবো না, শেষ বিন্দু পর্যন্ত থাকতে বাংলা ভাগ হবে না, হবে না, হবে না। আমি ইউনাইটেড ইন্ডিয়ার পক্ষে আজ নয়, চিরকাল এটা আমার স্ট্যান্ড। ভারতের রাষ্ট্রপতি হিসেবে শেষবারের মতো নিজের রাজ্য পশ্চিমবঙ্গ সফরে এসেছেন প্রণব মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে বিশেষ বিমানযোগে কলকাতায় পৌঁছান তিনি। পরে দুপুরে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের 13তম এই রাষ্ট্রপতি। এ সময় প্রণব মুখোপাধ্যায় বলেন, এত বছর ধরে দেশের সেবা করতে পেরে তিনি গর্বিত। দেশের মানুষ তাকে যে সম্মান দিয়েছে সেজন্য কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি। বাজেট যতই পরিবর্তিত হোক না কেন, এই বাজেট মানুষের রক্তক্ষরণ ঘটিয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ ইরশাদ। সংসদ অধিবেশন শেষে বাজেট বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। মানুষের মনে একটা খারাপ ধারণা সৃষ্টি হয়েছে, ড্যামেজ ইজ অলরেডি ডান। যতই সংশোধন করুন, ওই ব্যথা মানুষের মধ্যে যাবে। এই করের বোঝাটা না চাপলে ক্ষতি ছিল কি? 2017-18 অর্থ বছরের বাজেটকে গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলটির কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন তিনি। সরকার জনগণের পকেট কাটতে এই বাজেট দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। মূলত লুটপাটের জন্যই বিশাল ঘাটতির এ বাজেট পাশ করা হয়েছে। আগামী ভোটের আগে ক্ষমতাসীন দলের লুটের বাজেট সংসদে পাশ হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষের উপর অতিরিক্ত কর চাপিয়ে রাজস্ব আয় নির্ভর বাজেট হলো গরিব মারার বাজেট। কারণ রাজস্ব আয় যেসব খাত থেকে ধরা হয়েছে তা গরিবের পকেট কেটেই আদায় করা হয়। আবার বাজেটে যে বিশাল অঙ্কের ঘাটতি দেখানো হয়েছে তা পূরণ করা অসম্ভব। আবার বাজেট যে কাল্পনিক প্রবৃদ্ধি দেখানো হয়েছে তাও বাস্তবসম্মত নয়। দুর্নীতির 2 মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে পুনরায় জেরা করা হয়। বেলা 11:15টার দিকে রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে আসেন বেগম জিয়া। আদালতের এদিনের কার্যক্রমের শুরুতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে ব্যাংক হিসাবের লেনদেন সংক্রান্ত বিষয়ে পুনরায় জেরা করেন বেগম জিয়ার আইনজীবী আব্দুর রেজাক খান। পরে তার সঙ্গে যোগ দেন আরেক আইনজীবী আমিনুল ইসলাম। দীর্ঘক্ষণ জেরা শেষে বেগম জিয়ার আইনজীবীরা মামলা সংক্রান্ত কিছু নথি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। যথাসময়ে নথি সরবরাহের আশ্বাস দিয়ে বিচারক ডক্টর আখতারুজ্জামান আগামী 6 জুলাই পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় একটি আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকায় ওই মামলাটির পরবর্তী তারিখও নির্ধারণ করা হয় 6 জুলাই। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি জেলার মাধ্যমে যে বিএনপির বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে সংগৃহীত টাকার মাধ্যমে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। কোনো টাকা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে এই অ্যাকাউন্টে এসেছে এই রকম কোনো আলামত জব্দ করে তদন্তকারী কর্মকর্তা দিতে পারে নাই। ওনারা বলেছেন যে ওনাদের কিছু জেরা বাকি রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা জেরা চলছে। এখন এই মামলায় তারা নির্ধারিত 16টা প্রশ্নের মধ্যে সব প্রশ্ন শেষ করে এসেছেন। আমরা আশা করছি আগামী তারিখে তাদের প্রশ্ন পর্ব হয়তো শেষ হয়ে যাবে। রাজধানীর গাবতলী পশুর হাটে আগুন লেগে 20টি পশু মারা গেছে। সকাল 10টায় পশুর হাটের ব্যবসায়ীদের থাকার ঘরের বিদ্যুৎ অথবা চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পশুর হাটের দোতলা 3টি ঘর পুরোপুরি পুড়ে যাওয়ার পাশাপাশি গরু ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।
ফায়ার সার্ভিস জানায় সকাল 10টার দিকে হঠাৎ করে গাবতলী পশুরহাটের একটি গরু রাখার ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে, যা মুহূর্তেই আশপাশের আরো কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। একদিকে আগুন নেভানোর চেষ্টা, অন্যদিকে আগুনে পুড়তে থাকা 3টি ঘরের প্রায় 400 গরু, ছাগল ও ভেড়া দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ব্যবসায়ী ও স্থানীয়রা। বেশিরভাগ গরু সরাতে পারলেও প্রায় অর্ধশত গরু, ছাগল ও ভেড়া সরানো সম্ভব হয়নি বলে জানান ব্যবসায়ীরা। তবে কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। ফট করে দিই যে ওই কোনাতে ধুমা উঠতেছে, তো ধুমা উঠার সাথে সাথে মানে একটা শর্ট করে লাগলো, এদিনে করে ওদিনে একবারে জড়িত হইতে হয়ে গেল। 5 মিনিটের মধ্যে দেখে যে আগুন ধারা করে ধরে উঠলো। ধরার পর মনে করেন বাতাসে আলাম সবটি ঘর জ্বালায় দিল। আমরা খাসি সরাইছি, গরু সরাইছি, সব তার একখানে খোলা নিতে পারে না, কিছুটা শিকল বান্ধা আসলে তালা দেওয়া, ওটি ছাড়াইতে পারে নাই। গরু যারা রাখে এখানে, এরা এখানে রাত্রে থাকে, ওই টঙ্গে রান্দাবাড়ি করে। ও আমার মনে হয়তো চুলার দিন হবে না তো আগুন টাগুন লাইগা সব পুড়ে গেছে। এখন আমাদের গরু আমরা খুঁজে পাইতেছি না, 5-6টা মারা গেছে, জ্বলে গেছে 6-7টা, এখন ভাই এইভাবে আসি ভাই। এ সময় লোকসান ঠেকাতে তড়িঘড়ি করে দগ্ধ বেশ কয়েকটি পশু জবাই করেন ব্যবসায়ীরা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া এ সময় অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েন। আগুনের পরিস্থিতি আমার গরমে যায়, আমার নিজের ঠিক নাই। পুরা গরু মনে করেন আগলা গরুটা দৌড়াইতেছে। পরে এখানে মনে করেন 5টা গরু জব করেছে একজনেরই, আমি নিজে জব করছি। মরে গেলে তো মহাজনের টাকার বিরবে না, জব করার পর যাই দাম পাক মহাজনে পাইব তো। প্রায় 1 ঘন্টার চেষ্টায় 5টি ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। 5টা ইউনিট এখানে কাজ করেছে। 3টা শেড ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে, আর 13টা গরু, একটা ভেড়া এবং 5টা ছাগলের মৃতদেহ আমরা পাই এখানে। তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে তারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন সঙ্গীতজ্ঞ ও নজরুল গবেষক সুধীন দাস। শ্রদ্ধা জানাতে এসে তার দীর্ঘদিনের সহকর্মী, ভক্ত, শিক্ষার্থীরা বলেন, কাজের মাধ্যমে সুধীন দাস বেঁচে থাকবেন সবার মাঝে। তার এই প্রয়াণে নজরুল গবেষণা একটি বড় শূন্যতা নেমে আসবে বলেও মনে করেন তার গুণগ্রাহীরা। সঙ্গীত বিশেষজ্ঞ, সুরকার, সঙ্গীত পরিচালক, গবেষক সহ আরও এমন অনেক পরিচয়ে পরিচিত তিনি। তবে সবকিছু ছাপিয়ে যে পরিচয়, তিনি বাংলা গানের ধ্রুবতারা, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপিকার, গান পাগল শ্রীযুক্ত সুধীন দাস। বৃহস্পতিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ আনা হলে সেখানে জড়ো হন দীর্ঘদিনের সহকর্মী, শিষ্যসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গুণিয়ে শিল্পীকে। বলেন, নজরুলের গানকে জাতির কাছে শুদ্ধরূপে অবিকৃতভাবে তুলে ধরার যে কাজ সুধীন দাস করে গেছেন, জাতি তা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। এই সঙ্গীতের শুদ্ধ বাণী এবং সুরকে লক্ষ্য রেখে বাংলাদেশে যত কর্মকাণ্ড হয়েছে তার মধ্যে অন্যতম অবদান রেখেছেন শ্রী সুধীন দাস। রবীন্দ্রসঙ্গীতের মতো নজরুল সঙ্গীতের শুদ্ধ রূপ চিরকালের জন্য থেকে গেল, চিরস্থায়ী হয়ে গেল। এই যে বিশাল কাজ তিনি করেছেন, এটা আমার কাছে মনে হয় যে বাঙালি জাতি হিসাবে আমাদের প্রত্যেকেরই তাকে স্মরণে রাখতে হবে। তার শুরু করা কাজ যেন থেমে না যায়, সেজন্য সরকার সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় পরিবারের পক্ষ থেকে। স্বাধীনতা উত্তরকালে যখন রাজনীতির বিনির্মাণ ঘটছে, তখন সুধীন দাসের নেতৃত্বে একদল অগ্রজ শিল্পী বাংলাদেশের সংস্কৃতির বিনির্মাণের কাজে হাত দিয়েছিলেন। যে কাজের জন্য তিনি যুদ্ধ করে গেছেন, শুদ্ধ সুরে নজরুল সঙ্গীত, তার এই প্রচেষ্টা যাতে থেমে না যায়। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 21শে পদক পাওয়া গুণিয়ে সঙ্গীতজ্ঞ। তোহাকান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। আজ রাত থেকে কার্যকর হচ্ছে 6টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে আংশিক নিষেধাজ্ঞা। কঠোর নজরদারিতে থাকবেন শরণার্থী ভিসার আবেদনকারীরাও। নতুন নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাসরত 6টি মুসলিম দেশের নাগরিকদের কেবল নিকট আত্মীয়দের ভিসা দেওয়ার কথা জানানো হয়। যুক্তরাষ্ট্রে বসবাসকারী কোনো নাগরিকের বাবা, মা, স্বামী, স্ত্রী, ছেলে মেয়েকে ভিসা দেওয়ার ব্যাপারেও
খোঁজ খবর নেওয়া হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে, যা 6টি মুসলিম দেশ ও শরণার্থী কোটার নতুন ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত কোনো নাগরিকের দাদা দাদি, নাতি নাতনি, চাচা চাচি এবং খালা খালুদের ভিসা দেয়া হবে না বলে উল্লেখ করা হয়। কনফেডারেশনস কাপের খবর। ক্লদিও ব্রাভোর রাজস্বিক পারফরম্যান্সে পর্তুগালকে হতাশায় ডুবিয়ে ফাইনালে উঠেছে চিলি। নির্ধারিত অতিরিক্ত সময়ে গোল না হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর সে মঞ্চে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে 3-0 গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে জায়গা করে নিল চিলি। কার্ডো কারিশমা, জোয়াও মৌতিনহো ও ন্যানি সতীর্থদের ব্যর্থতার দিনে নিজের পায়ের জাদুকরি কারিশমাটুকু দেখানোর সুযোগ পেলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের ব্যর্থতার রাতে দক্ষতার সাথেই বল জালে জড়িয়েছেন আর্তুরো ভিদাল, মারিয়ানো ও অ্যালেক্সিস সানচেজ, আর তাতেই কনফেডারেশনস কাপের ফাইনালে উঠে যায় চিলি। এর জোরেই জমিয়ে রেখেছিল লা রোজারা। ম্যাচের শুরুতেই একের পর এক সুযোগ পেয়েছিলেন ভার্গাস ও ভিদাল, কিন্তু পর্তুগিজ গোলরক্ষক প্যাট্রিকোর দাপটে নস্যাৎ হয়েছে সব চেষ্টা। দ্বিতীয়ার্ধে রোনালদো সুযোগ পেয়েছিলেন বল জালে জড়ানোর, কিন্তু বালির বাঁধের মতো সব স্বপ্ন গুড়িয়ে দিয়েছেন ব্রাভো নামের সে বীর। নির্ধারিত সময়ের মতো অতিরিক্ত সময়েও শুধু আক্রমণ আর পাল্টা আক্রমণ, গোলের দেখা মেলেনি একবারও। ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকে, আর সেখানেই শেষ হাসি হাসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গোপালগঞ্জে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 5 জন নিহত। ফাঁকা মহাসড়কে বেপরোয়া গতির যান কেড়ে নিল আরো 15 প্রাণ। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। লঞ্চে ভিড় থাকলেও যাত্রী চাপ নেই ট্রেন বাসে, ভোগান্তি না থাকায় স্বস্তি। জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহে অন্তঃসত্ত্বা নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, আটক 2। কুমিল্লায় 2 কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার 1। হলি আর্টিজান হামলায় জড়িত আরো 5 জন শনাক্ত, অন্তত 3 জন গ্রেপ্তার হলেই দেয়া যাবে চার্জশিট। মূল পরিকল্পনাকারীকে খুঁজে বের করার তাগিদ বিশ্লেষকদের। এবং 2017-18 অর্থ বছরের বাজেট পাস, নতুন ভ্যাট আইন নিয়ে রাজস্ব বোর্ডের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হবে, প্রত্যাশা ব্যবসায়ীদের। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়াই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।